ভারতের একটা সিস্টেম আমাদের সাথে, যাতে করে তাদেরকে আমরা সবসময় নতমস্তকে মানে স্বীকার করি। তারা আমাদের বস, তারা আমাদের গুরু, তারা আমাদের প্রভু, আমরা তাদের কলোনি হিসেবে আমাদেরকে যেন খেয়ে পড়ে বাঁচতে দেয়, এই পরিস্থিতিটা যেন তারা এটা অব্যাহত রাখতে চায়। এর থেকে বের হতে চাইলেই তাদের সমস্যা। ইসলাম ধর্মের বা মুসলিম যারা, তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। তারা সবসময় সহনশীলতার পরিচয় দিয়েছে। তাদেরকে বারবার উস্কানো হয়েছে বিভিন্ন ঘটনা দিয়ে, ছোট ছোট অনেক ঘটনা দিয়ে, যে এখনই আক্রমণ চালাও হিন্দুদের উপরে। এরকম অনেক ছোট ছোট ঘটনা ঘটেছে। আমার কাছে মনে হয় যে এইটাও ইন্ডিয়ান ওই হিন্দুত্ববাদী গদি মিডিয়ারই কৌশল, বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করবার, বাংলাদেশের জনগণের ডিভাইডেশন তৈরি করবার। এইখানকার হিন্দুরা যদি নির্যাতিত হয়, যদি আক্রমণের শিকার হয়, তাহলে ওইখানকার হিন্দুত্ববাদী সরকারের জনসমর্থন বেড়ে যায়, ভোট বেড়ে যায়। আমাদের ফ্যাসিস্ট হাসিনা সে পালিয়ে গিয়ে আশ্রয় নিল ভারতে। তার মানে তারা আমাদের যে ফ্যাসিজম সেইটাকে উৎসাহিত করছে বর্তমান ভারতের হিন্দুত্ববাদী সরকার, যে আমরা আমাদের শিল্প সংস্কৃতি থেকে শুরু করে আমাদের সংবাদ মাধ্যম, গণমাধ্যম সবই ভারতমুখী ছিল অনেকটাই। বা তারা আমাদের যেভাবে প্রেসক্রাইব করতো, আমাদের গান, নাচ, নাটক, কবিতা, শিল্প সংস্কৃতি থেকে শুরু করে আমাদের সংবাদ কেমন করে পরিবেশিত হবে, সেইটাও তাদের প্রেসক্রিপশনে অনুযায়ী ঘটতো। এইরকম কথাও তারা বলেছে যে অভ্যুত্থানের পরে এখানে হিন্দু নারীরা শাখা সিঁদুর পরে ঘুরতে পারছে না। উত্তরপ্রদেশের ঘটনা বাংলাদেশে বলছে, 2021 সালের ঘটনা 2024 সালের পরবর্তী ঘটনা বলছে। আনন্দবাজারের মতো পত্রিকায় ওই যে শাখা সিঁদুরের নিউজ করছে, এত বড় পত্রিকা, এইগুলি তারা প্ল্যান ওয়াইজ চালাচ্ছে যে বাংলাদেশকে আবার তারা সেই উপনিবেশের মধ্যেই রাখতে চায়। পৃথিবীর কোনো দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয় না যদি সরকার না চায়। ভারতে যেমন হিন্দুরা মুসলিমদেরকে নির্যাতন করে, বাংলাদেশে মুসলিমরা হিন্দুদেরকে নির্যাতন করে, ইতিহাসে বিভিন্ন সময়। এই ঘটনা 24-এর পরবর্তী সময় ঘটে নাই। পরিসংখ্যানও তাই বলছে যে এবার সবচেয়ে বেশি সংখ্যক দুর্গা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে, এবং আমি সেটা দেখেছি উৎসবের ঢল নেমেছিল। পুশিন ওদের দেশেই ব্যাপকভাবে সমালোচিত হয়ে গেছে। আমি তো মনে করি যে আসলে এটা পুষব্যাকারী মানচিত্রের খেলায় আমার একটা কথা বলতে ইচ্ছা করে যে আমি তো স্বপ্ন দেখি পৃথিবীতে কোনো মানচিত্র থাকবে না। পৃথিবীতে কৃষক যেখানে জমি পাবে সেখানে চাষ করবে, শ্রমিক যেখানে কাজ পাবে সেখানে কাজ করবে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের আমাদের সাথে যে সম্পর্ক থাকার কথা, একটা সভ্য দেশ, বা যদি আমরা ইউরোপের প্রতিবেশী দেশগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক দেখি, তাহলে একটা প্রতিবেশী দেশ আর একটা প্রতিবেশী দেশকে তার নিজের স্টেট বা তার অধীনস্থ দেশ বা সেইখানে আমার কলোনি স্থাপন করতে হবে, এইরকম মানসিকতায় সাধারণত থাকে না, এই বর্তমান বিশ্বে থাকে না, কোথাও কোথাও থাকেও। তো এই ভারতের যে হিন্দুত্ববাদী সরকার বর্তমানে ক্ষমতায়, তারা নানাভাবেই এই দক্ষিণ এশিয়া অঞ্চল জুড়ে অনেক দেশের প্রতি তাদের সেই উপনিবেশ, অর্থনৈতিক উপনিবেশ স্থাপন করা, বা যে কলোনির মধ্যে দিয়ে আমরা দীর্ঘকাল গেছি, এখন বাংলাদেশকে আবার নতুন কলোনির মধ্যে দিয়ে ফেলে দেওয়া হয়েছে। এবং 71 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত, বা 2024-এর যে সরকার আমরা মাত্রই ফ্যাসিস্ট সরকার চলে গেল, এই পর্যন্ত প্রায় সব সময়ই ভারত অন্তত ওইটুকু স্বস্তির মধ্যে ছিল যে এখানে যেই আসুক তাদের অধীনস্থ হয়ে কাজ করবে, এরকম একটা মানে পলিসি মেনটেন করেছে। তো আমরা দেখেছি যে জনগণের দাবিটাই ছিল এরকম যে এইভাবে ভারতীয় সাম্রাজ্যবাদের অধীনস্থ হওয়া, এই থেকে আমাদের মুক্তি চাই। এটা 24-এর একটা বড় একটা জায়গা ছিল। সেইটা যখন তারা বুঝে ফেলেছে, সেই জন্য আমরা দেখলাম যে আমাদের ফ্যাসিস্ট হাসিনা সে পালিয়ে গিয়ে আশ্রয় নিল ভারতে। তার মানে তারা আমাদের যে ফ্যাসিজম সেইটাকে উৎসাহিত করছে বর্তমান ভারতের হিন্দুত্ববাদী সরকার। এবং আসলে সারা জীবন ধরে যেটা হয়েছে যে আমরা আমাদের শিল্প সংস্কৃতি থেকে শুরু করে আমাদের সংবাদ মাধ্যম, গণমাধ্যম সবই ভারতমুখী ছিল অনেকটাই। বা তারা আমাদের যেভাবে প্রেসক্রাইব করতো, আমাদের গান, নাচ, নাটক, কবিতা, শিল্প সংস্কৃতি থেকে শুরু করে আমাদের সংবাদ কেমন করে পরিবেশিত হবে, সেইটাও তাদের প্রেসক্রিপশনে অনুযায়ী ঘটতো। এই প্রেসক্রিপশনের বাইরে যখন ছোটা শুরু হলো, তখন তাদের সঙ্গে আমাদের বৈরী সম্পর্ক শুরু হলো। সো ভারতীয় যে গণমাধ্যম ওই হিন্দুত্ববাদী সরকারের মানে এজেন্সি হিসেবে কাজ করে, আপনি যে বলছেন সবাই না, যে গণমাধ্যমগুলো ওই হিন্দুত্ববাদী সরকার, মোদী সরকারের এজেন্সি হিসেবে কাজ করে, তারা স্বভাবতই বাংলাদেশের এই যে তারা মানে নিজেদের মাথা তুলে দাঁড়াবার চেষ্টা, কোনো রকম উপনিবেশ না মানার চেষ্টা, না মানবার কথা, বা আমরা নিজেরাও একটা স্বাধীন স্বতন্ত্র দেশ সেইভাবে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াবার, এই জিনিসটা তাদের পছন্দ না হওয়াতে মোদী সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী তারা আমাদের বিরুদ্ধে এইরকম কথাও তারা বলেছে যে অভ্যুত্থানের পরে এখানে হিন্দু নারীরা শাখা সিঁদুর পরে ঘুরতে পারছে না, এই ধরনের কথা। বা আমরা এরকম খবরও দেখলাম যে ওখানে আমাদেরকে এখন পর্যন্ত মনে হয় ভারতের সাথে আমাদের ট্যুরিস্ট ভিসাটাও তারা বন্ধ রেখেছে। আমাদের চিকিৎসার জন্য যাবার জন্য নানা রকম কসরত করতে হয়। ওখানকার অনেক চিকিৎসক প্রকাশ্যে টেলিভিশনে বিবৃতি দিয়েছিল যে আমরা বাংলাদেশি কোনো রোগীকে চিকিৎসা করাবো না। ওখানকার হোটেলের মালিকরা বলছে যে বাংলাদেশি কাউকে এখানে থাকতে দিব না। এই যে সেন্টিমেন্টটা গড়ে তোলা, এটা পুরোটার জন্য দায়ী আসলে ভারতের ওই হিন্দুত্ববাদী মোদী সরকার। কারণ আমার যদি বলি যে আমি আমার নিজের বন্ধুর জায়গা থেকে দেখব, আমি যে লড়াই সংগ্রামের কথা বলছি, মানুষের সাথে থাকার সংগ্রাম, এইটা
পৃথিবীর অন্যান্য দেশের মতোই ভারতই হয়তো আমার বাংলাদেশের বাইরে সবচেয়ে বেশি আমাদের বন্ধুর সংখ্যা। এবং আমরা দেখবো যে হাসিনার পতনের আন্দোলন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সবার আগে মিছিল বের হয়েছিল। আমরা যখন বলছি হাসিনা গদি ছাড়, তার অনেক আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে রাতের বেলা মিছিল ছেড়েছিল হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে। তো কাজেই ওখানে আমাদের মানসিকতার, আমাদের বন্ধুত্বপূর্ণ মানুষ অনেকেই আছে। এইরকম না যে ভারতের মানুষরাই আমাদের বিরোধী, ভারতের জনগণ আমাদের মানে বাংলাদেশের মানুষের বিরোধী। ভারতের একটা সিস্টেম আমাদের সাথে এমন একটা ব্যবস্থার মধ্যে রাখতে চায় যাতে করে তাদেরকে আমরা সবসময় নতমস্তকে মানে স্বীকার করি। তারা আমাদের বস, তারা আমাদের গুরু, তারা আমাদের প্রভু, আমরা তাদের কলোনি হিসেবে আমাদেরকে যেন খেয়ে পড়ে বাঁচতে দেয়। এই পরিস্থিতিটা যেন তারা এটা অব্যাহত রাখতে চায়। এর থেকে বের হতে চাইলেই তাদের সমস্যা। সেই সংকটের কারণেই ভারতীয় মিডিয়া বা ভারতীয় হিন্দুত্ববাদী গদি মিডিয়া আর কি, যেটা সেই গদি মিডিয়া আমাদের সাথে মানে অনবরত এইরকম কৌশলে মানে অপকৌশল বলবো, নিউজ যেটা জার্নালিজমের এথিক্সের বিরোধী, সেই রকম অনেক এথিক্স বিরোধী অনেক সংবাদ পরিবেশন করে গুজব দিয়ে উত্তরপ্রদেশের ঘটনা বাংলাদেশে বলছে, 2021 সালের ঘটনা 2024 সালের পরবর্তী ঘটনা বলছে। আনন্দবাজারের মতো পত্রিকায় ওই যে শাখা সিঁদুরের নিউজ করছে, এত বড় পত্রিকা, এইগুলি তারা প্ল্যান ওয়াইজ চালাচ্ছে যে বাংলাদেশকে আবার তারা সেই উপনিবেশের মধ্যেই রাখতে চায়। আমার কথা স্পষ্ট যে ভারত আমাদের যেহেতু জিওপলিটিক্যালি আমাদের চারপাশ দিয়ে ভারতের মানচিত্র বিস্তৃত, সো ভারতের সাথে আমাদের সুসম্পর্ক থাকা দরকার, কিন্তু সেটা কোনোভাবেই অধীনস্থ থেকে নয়। এমন কিছু না যে আমরা ভারতের কলোনি। ভারতের হিন্দুত্ববাদী সরকার এই ফর্মুলা প্রায় সব দেশেই তাদের ফেল খেয়েছে। শ্রীলঙ্কায় তাদের এটা তারা বাস্তবায়ন করতে পারেনি, নেপালে বাস্তবায়ন করতে পারেনি, বাংলাদেশে বাস্তবায়ন করতে পারেনি। আশেপাশে যেখানেই তারা চেষ্টা করছে তাদের ওই আধিপত্যবাদ বাস্তবায়ন করতে, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে সেই দেশের জনগণ ঠিকই ফুসে উঠেছে এবং জনগণ কিন্তু মুক্তির আকাঙ্ক্ষা করছে, মুক্তি চাইছে, সব জায়গায় মুক্তি পাচ্ছেও। শ্রীলঙ্কায় মুক্তি ঘটেছে, বাংলাদেশে মুক্তি ঘটেছে, নেপালে মুক্তি ঘটেছে। ওই তাদের ওই মেকানিজমটাও আসলে চালু নেই আর। সেই জন্যই আমার মনে হয় তাদের ওই জায়গাটা, বা আমাদের এখানে আমরাও তো এখন মনে হয় ওই ওদের নিউজকে বিট করতে পারছি। ওরা যে মানে ভুল বা প্রোপাগান্ডা বা গুজব ছড়াচ্ছে, সেগুলিকে আমরাও তো সঠিক তথ্য কোনটা, সঠিক ইনফরমেশন কোনটা, এইসব কারণেও হয়তো তারা একটু পিছু উঠেছে বা তাদের ওই কৌশলগুলো আর কাজ করছে না আমার কাছে মনে হয়। একটা বিষয় আছে আপনার মনে হয় খুব প্রচলিত একটা কথা, কোথাও পৃথিবীর কোনো দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয় না যদি সরকার না চায়। তো আমরা দেখছি যে 24 পরবর্তী সময়ে ওই অর্থে বাংলাদেশে কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা বা হিন্দু মুসলমানের মারামারি লেগে গেছে এই ঘটনাটা ঘটে নাই, কারণ সরকার চায় নাই। সরকার কেন চায়? সরকার চায় কেন? সরকার যদি দেখে যে আমরা 10 জন মানুষ একত্রিত হয়েছি, ক্ষমতা, সরকার বলতে ক্ষমতা, যে ক্ষমতা চায় সে ক্ষমতা যদি 10 জনকে 5টা গ্রুপে ভাগ করে ফেলতে পারে তাহলে তার শাসন পরিচালনা করার সুবিধা। তো গোটা দেশের মানুষকে যদি হিন্দু মুসলমান বা নারী পুরুষ এরকম বিভিন্ন বাইনারিতে ভাগ করে ফেলতে পারে তাহলে তার শাসন করতে সুবিধা। এই কায়দাই আমাদেরকে বারবারই, আমরা যারা ভাগ হতে চাই না, আমরা যে হিন্দু মুসলিম একসাথে পূজা, আমার সাথে অনেক আমার মুসলিম ফ্রেন্ডও সরস্বতী পূজা চাঁদা তুলতে গেছে, একসাথে আমরা দশমীর দিন শোভাযাত্রায় একসাথে আরতি করতে করতে আমরা বিসর্জনও দিয়েছি, এখনও যায় অনেকেই। এখন এইটার মাঝে কী হয়েছে, এই জিনিসটাকে ফারাক তৈরি করবার জন্য নানা রকম যেগুলি ধর্মে সিদ্ধ নয় এরকম বয়ান হাজির করেছে, এইসব কথাবার্তা ওয়াজে বলার, কাউকে দিয়ে বলাইছে যে তোমরা হিন্দুদের বাড়িতে যাও না, তাদের দেখাও ঠিক হবে না, তাদের সাথে তাদের পূজার কথা শুনতেছো কেন, কান দিয়ে শুনলেও সমস্যা, এরকম বাজে কথাও এই দেশের বিভেদ সৃষ্টিকারী এরকম বয়ানও চেষ্টা করেছে তৈরি করবার জন্য। আমার কাছে মনে হয় যে এইটাও ইন্ডিয়ান ওই হিন্দুত্ববাদী গদি মিডিয়ারই কৌশল, বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করবার, বাংলাদেশের জনগণের ডিভাইডেশন তৈরি করবার। এবং আমি এইটাও কেন জানি আমার খুব বিশ্বাস করতে ইচ্ছে করে যে ধরেন নাসিরনগরে আপনার মন্ত্রী থেকে শুরু করে ওই এক জেলের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে, রবি দাস সম্ভবত নাম, তার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তৎকালীন মন্ত্রী গিয়েও তার বিরুদ্ধে বিবৃতি দিলেন এবং একটা গ্রাম উজাড় করে পুড়িয়ে দেওয়া হলো। গ্রামের পর পুরো গ্রামের হিন্দুদেরকে গ্রাম ছাড়া করতে বাধ্য করা হইলো। এই যে ঘটনাগুলি ঘটে, এই ঘটনাগুলি আমার কাছে মনে হয় কোনো না কোনোভাবে ভারতের গদি মিডিয়া দ্বারা পরিচালিত। মানে এইখানকার হিন্দুরা যদি নির্যাতিত হয়, যদি মানে আক্রমণের শিকার হয়, তাহলে ওইখানকার হিন্দুত্ববাদী সরকারের জনসমর্থন বেড়ে যায়, ভোট বেড়ে যায়। মানে বাংলাদেশের হিন্দু নির্যাতিত হইলে বিজেপির ভোট বাড়ে ইন্ডিয়ায়। এই যদি হয় ক্যালকুলেশন, তাইলে তো বিজেপির ইনভেস্ট করেই বাংলাদেশের হিন্দুদের মারার কথা। এবং এইরকম যে উগ্র ডানপন্থী পার্টি যারা ভোটের জন্য যে কোনো কিছু করতে পারে, ভোটের জন্য বাংলাদেশের কোনো একটা গ্রামে এই ঘটনা ঘটায় দেওয়া, তাদের গোয়েন্দা সংস্থা ব্যবহার করে, বাংলাদেশেও তো অনেক লোক তাদের মানে চিহ্নিত দালাল হিসেবে কাজ করে, তারা এই ধরনের কাজ করে। কিন্তু আপনার কথা আমি সম্পূর্ণ একমত যে 24 পরবর্তী তাদের এইসব মেকানিজম একদম কাজ করছে না কোনোভাবেই। এইটার জন্য সবচেয়ে বড় বেশি আমি ধন্যবাদ দিব দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে, সংখ্যায় যারা বেশি, যারা
ইসলাম ধর্মের বা মুসলিম যারা, তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। তারা সবসময় সহনশীলতার পরিচয় দিয়েছে। তাদেরকে বারবার উস্কানো হয়েছে বিভিন্ন ঘটনা দিয়ে, ছোট ছোট অনেক ঘটনা দিয়ে, যে এখনই আক্রমণ চালাও হিন্দুদের উপরে, এরকম অনেক ছোট ছোট ঘটনা ঘটেছে। সেই সময় আমি দেখেছি যে উল্টো যারা কোনো একটা অঞ্চলের নেতৃত্ব দিচ্ছেন বা মসজিদ থেকে ঘোষণা হচ্ছে যে না, আপনারা কোনো রকম বিশৃঙ্খলা করবেন না, এইটা নিয়ে কোনো রকম বিশৃঙ্খলা করার স্কোপ নাই, আমরা এটা আলোচনার ভিত্তিতেই করবো, কি মানে সবাই সমঝোতার পথে হাঁটতেছে এবং কোনোভাবেই দাঙ্গাটা হইতে দিচ্ছে না। এইটার জন্য আমি বলবো সংখ্যাগরিষ্ঠ জনগণেরকে ধন্যবাদ পাওয়ার যোগ্য। আসলে দাঙ্গা তো এদেশে হয় না, দাঙ্গা হয় হচ্ছে দুই পক্ষই যখন মারামারি করে, এক পক্ষ যখন মারে সেটাকে দাঙ্গা বলে না। তো এই পাশে নির্যাতনই হয় এই দেশে। মানে ভারতে যেমন হিন্দুরা মুসলিমদেরকে নির্যাতন করে, বাংলাদেশে মুসলিমরা হিন্দুদেরকে নির্যাতন করে ইতিহাসে বিভিন্ন সময়। এই ঘটনা 24-এর পরবর্তী সময় ঘটে নাই। এইখানে মুসলিমরা খুবই দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে 24-এর যে আন্দোলনের স্পিড, যে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, এই জিনিসটার জায়গা থেকেও তারা মনে করেছে যে এইভাবে দেশটাকে মুক্ত করলাম, নতুনভাবে দেশ গড়বো বলে এই দেশে এই কাজটা করা ঠিক হবে না। এইরকম দায়িত্ব মনে হয় যে যার জায়গা থেকে নিয়ে নিয়েছে বলেই ওই দাঙ্গা বা নির্যাতন, যেটাই বলেন না কেন, আমি বলি নির্যাতন, সেই নির্যাতনের ঘটনাগুলি খুব একটা ঘটেনি বা ঘটে নাই বললেই চলে। পুশিন ওদের দেশেই ব্যাপকভাবে সমালোচিত হয়ে গেছে, কারণ যে লোকটা ভারতেরই নাগরিক, তাকে মোদি গভর্নমেন্ট এই পুশিন খেলা, এই কৌশল করতে গিয়ে তাকে বাংলাদেশের জনগণ হিসেবে যখন ফেরত পাঠাতে যাচ্ছে, তো আমি যদি বাংলাদেশের নাগরিক হই, আমাকে যদি জোর করে আরেকটা দেশে পাঠাতে চায় তাহলে তো আমি যেমন যেমন আমার জোর আছে, তো সেই জোরটা তো সেও দেখাচ্ছে এবং তার তো সে তো একা না। এরকম মানে আপনারা যদি মানে ভালো করেই জানেন যে আমাদের আসাম, ত্রিপুরা দিয়ে পশ্চিমের ঘটনা অনেক বেশি। এবং সম্প্রতি যেটা আপনি যেটা বলছেন, বিহারের একজনকে বলা হচ্ছে যে বাংলাদেশের নাগরিক, বিহারে সে বহু বছর ধরে বসবাস করে, মানে সেটা তার দাদা, তার পরদাদা এরকমভাবে বহু যুগ ধরে তাদের বংশের পর বংশে বসবাস করে, তাকে হঠাৎ করে বাংলাদেশের নাগরিক হিসেবে পুশব্যাক করার ঘটনা ঘটছে। তো এই পুশব্যাকগুলি আমি বলবো যে এই রকম খোলামেলা মিডিয়ার যুগে এইটা খুবই হাস্যকর একটা স্ট্র্যাটেজি। তারা টেকনিক্যালি এত বাজে কৌশল নিয়েছে এই বর্তমান বিশ্বে। আমি তো মনে করি যে আসলে এটা পুশব্যাক আর এই মানচিত্রের খেলায় আমার একটা কথা বলতে ইচ্ছা করে যে আমি তো স্বপ্ন দেখি পৃথিবীতে কোনো মানচিত্র থাকবে না, পৃথিবীতে কৃষক যেখানে জমি পাবে সেখানে চাষ করবে, শ্রমিক যেখানে কাজ পাবে সেখানে কাজ করবে। এই রকম মানে মানচিত্র আর এই উগ্র জাতীয়তাবাদের ধারণা আমাদের মধ্যে অনেক রকমের হানাহানি দ্বন্দ্ব তৈরি করে। আমরা ক্রিকেট খেলা দেখতে গিয়েও পাকিস্তানকে গালিগালাজ করছি, ভারতকে গালিগালাজ করছি, শ্রীলঙ্কাকে গালিগালাজ করছি, অস্ট্রেলিয়াকে, মানে খেলার চাইতে কোনো জাতি গোষ্ঠী ধরে গালিগালাজ করা বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। এই মানচিত্র আমাদেরকে অনেক ফেরে ফেলে দিচ্ছে, নানা রকম ওই যে বললাম বিভক্তির রেখায় ফেলে দেয় মানচিত্র। তো এই পুশব্যাক এটা মনে হয় অদূর ভবিষ্যতে আমি মনে করি যে অন্তত আজ থেকে 30-40 বছর পরে এইসব পুশব্যাকের খেলা থাকবে না পৃথিবীতে। দুর্গাপূজার ঠিক আগেই আমি মানে এবার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে একটা টিভিসি তৈরি করা হয়েছে দুর্গাপূজার উপর, সেইটা নির্মাণ কাজের সাথে জড়িত ছিলাম দিনাজপুরে। তো নির্মাণ কাজ শেষ হতে না হতেই আমার কাছে চিঠি আসলো যে আমাকে জয়েন করতে হবে শিল্পকলা একাডেমির দায়িত্বে। আমি দিনাজপুর থেকে তৎক্ষণাৎ ঢাকায় চলে আসি, এসে দায়িত্ব নিই এবং দায়িত্ব নেওয়ার পরেই অষ্টমীর দিন এবং নবমীর দিন 2 দিন শিল্পকলা একাডেমির প্রোগ্রাম ছিল। একটা সোহরাওয়ার্দী উদ্যান মঞ্চে যাত্রাপালা, সেইটারও আমি যেহেতু নাট্যকলা চলচ্চিত্র বিভাগের পরিচালক, তো আমার ডিপার্টমেন্টের প্রোগ্রাম সেটা করলাম। নবমীর দিন শিল্পকলার নন্দন মঞ্চে যে প্রোগ্রাম ছিল সাংস্কৃতিক উৎসবে, শারদীয় সাংস্কৃতিক উৎসব, সেটার উপস্থাপনার দায়িত্ব এবং টোটাল অনুষ্ঠানের প্রোগ্রামিংয়ের দায়িত্ব। তো এই অ্যারেঞ্জমেন্ট করতে গিয়ে আমার নিজের যেটা হয়েছে যে নিজে পূজার উৎসবে যেতে পারিনি। তবে আপনি যেটা বলছেন যে ওভারঅল বাংলাদেশে কীভাবে দুর্গোৎসব পালিত হলো বা দুর্গাপূজা কীভাবে বাংলাদেশের মানুষ এবার পালন করলো, তাদের কতটুকু উৎসাহ উদ্দীপনা ছিল, এটা বলতে হয় যে বিবৃতির মতো পালিত হয়েছে। মানে আমরা এতকাল ধরে বিবৃতিতে করে দেখতাম যে সনাতন ধর্মাবলম্বীরা বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সবাই দুর্গোৎসব পালন করেছে, এগুলি বিবৃতিতে লেখা হতো, কিন্তু বাস্তবে আমরা দেখতাম অনেক রকমের দুর্ঘটনা ঘটতো, অনেক জায়গায় মন্দির ভাঙচুর হতো, নানা রকম মন্দিরে আগুন দেওয়া হতো, পূজা বন্ধ হয়ে গেছে, এরকম অনেক ঘটনা আমি আমার শৈশব থেকে দেখে আসছি। আপনি তো 16 বছরের কথা বললেন, আমি আমার শৈশব থেকে দেখে আসছি বাংলা মানে পত্র পত্রিকা টেলিভিশন চ্যানেলে এইসব খবর স্থান পেত দুর্গাপূজার সময়, যে কোথায় ভাঙচুর হয়েছে, কোথায় মানে সংখ্যালঘু নিপীড়নের শিকার হলো, এই ধরনের সংবাদ। কিন্তু এইবার বলতে গেলে ওই ধরনের খবর নাই বললেই চলে। হয়তো পূজার আগে 2-1টা মন্দিরে একটু 2-1টা, গোটা বাংলাদেশে 2-1টা প্রতিমায় একটু ভাঙচুরের ঘটনা শুনেছিলাম পূজার আগে, বেশ কয়েকদিন আগে। পুজোর সময় এরকম কোনো রকমের নাশকতা বা কোনো রকমের অকারেন্স বা কোনো ঘটনা ঘটেই নেই। এইটা একটা আনন্দের ব্যাপার। এবং যেটুকু আমি আমার আত্মীয় স্বজন বা বাংলাদেশেও তো টুকটাক ঘুরলাম আগে পিছে, তো এবং এখন তো ইন্টারনেটের যুগ, মুহূর্তেই সব খবর পাওয়া যায়। আমার কাছে মনে হয়েছে যে সত্যি
মানে বিবৃতিতে যে কথাগুলো লেখা হতো যেটা বাস্তবে ঘটতো না, সত্যি সত্যি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এদেশের সনাতন ধর্মাবলম্বীরা এবার দুর্গাপূজা পালন করছে। এবং এইটা মনে হয়, আমার মনে হয়, আমি জানি না, আমার জন্ম তো আর 54 বছর না, বাংলাদেশের বয়স 54 বছর। আমার কাছে মনে হয় 54 বছরের ইতিহাসে কখনো এত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে, এবং পরিসংখ্যানও তাই বলছে যে এবার সবচেয়ে বেশি সংখ্যক দুর্গা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে। এবং আমি সেটা দেখেছি, উৎসবের ঢল নেমেছিল।